মানে পরিবর্তন মানে হচ্ছে ডিস্টেন্স, মানে দূরত্ব। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কি দূরত্ব। এই দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে কি না, একটা আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি হেঁটে ধরো 1 মিটার গেলাম, তাহলে আমি কত দূরত্ব অতিক্রম করলাম? 1 মিটার। তাহলে দূরত্ব মনে হচ্ছে অতিক্রান্ত পথে কতটা পথ অতিক্রম করছে, এটা হচ্ছে দূরত্ব। আরেকটা জিনিস আমাদের আছে, এই যে দূরত্বের সঙ্গে আরেকটা জিনিস আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট। এবার এখানে কেন সরণের কথাটা এলো না, দেখা গেল আমি দূরত্ব এখান থেকে সামনে এগোলাম, আবার অনেক সময় দেখলাম আমি আবার পিছনের দিকে যাচ্ছি, কখনো আবার উল্টো দিকে যাচ্ছি। তাহলে এই জায়গায় কি আমার প্রতিনিয়ত অভিমুখ পরিবর্তন হচ্ছে। তাহলে অভিমুখ পরিবর্তন হলে, অভিমুখ পরিবর্তন করে যদি আমি অবস্থানের পরিবর্তন করি, অর্থাৎ আমার যদি স্থান পরিবর্তন করি, সেক্ষেত্রে আমার কি কথাটা সেই জন্য আসলো সরণ। তাহলে সরণ মানে হচ্ছে কি নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। এটা মানে কি হচ্ছে, তার মানে কি আমি ধরো এখানে আছি, এখন এ তে আছি, এ থেকে আমি গেলাম কত? বি তে। এটা ধরো আমি 2 মিটার গেলাম, তাহলে আমার দূরত্ব কত হলো? দূরত্ব হলো 2 মিটার। এবার সরণটা তাহলে কি হবে না, সরণ হচ্ছে কি ধরো আমি আবার এক সময় এ তে ছিলাম, এ থেকে গেছি ধরো বি তে গেছি, আবার বি থেকে ধরো সি তে এসেছি। তাহলে এ থেকে প্রথমে গেলাম বি তে, এ থেকে প্রথমে গেলাম বি তে, বি থেকে প্রথমে তারপরে গেলাম সি তে। তাহলে এ থেকে বি তে ধরো গেলাম 3 মিটার, বি থেকে সি তে গেলাম ধরো 4 মিটার। তাহলে আমি কতটা দূরত্ব অতিক্রম করলাম? 3 + 4। তাহলে দূরত্ব কত হলো? দূরত্ব হলো 3 + 4 = 7 মিটার। কিন্তু সরণ ক্ষেত্রে কত হবে? সরণ হচ্ছে, সরণে যে বললাম, সরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে তার অবস্থানের সব থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, অবস্থান পরিবর্তনের ক্ষুদ্রতম দৈর্ঘ্য। ক্ষুদ্রতম দৈর্ঘ্য মানে কি? সরণ হচ্ছে তোমার এখান থেকে এখানে এসেছি, আবার এখানে এসেছি। সরণ বলছে আমি এদিক থেকে ওদিকে ঘুরে যাব না, আমি সোজা যাব। আমি সেই যখন এখান থেকে গিয়ে এখানে এসেছি, তাহলে আমি কি করবো? এটাই ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে, অর্থাৎ এসি। তাহলে এক্ষেত্রে সরণ কত হবে? সরণ হবে এসি। এই দূরত্বটা হবে সরণ। তাহলে সরণ মানে কি আমার নির্দিষ্ট দিকে একটা দিক থাকবে, যে দিকে গিয়ে আমি সব থেকে কম দূরত্ব অতিক্রম করবো, সেটা হচ্ছে সরণ। তাহলে এক্ষেত্রে সরণকে আমরা বের করি কিভাবে? এক্ষেত্রে সরণটা কত হবে? সরণ আমরা বের করবো, এখানে একটা পিথাগোরাসের আমরা সূত্র ব্যবহার করি। এটাকে যদি আমি ভূমি ধরি, এটাকে যদি লম্ব ধরি, তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে 3 স্কয়ার যুক্ত 4 স্কয়ার সমান হচ্ছে কত? 9 যুক্ত 16 মানে কত? 25 মানে কত? 5 ধরো মিটার। তাহলে দূরত্ব হলো যেখানে আমি 7 মিটার পথ অতিক্রম করলাম, সেখানে আমার সরণ হলো কত? 5 মিটার। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা জানবো যে তাহলে দূরত্ব আর সরণ এই দুটো কি এক হতে পারে? কখনো এক হতে পারে। কি করে না, ধরো আমি এইখান থেকে যাত্রা শুরু করে এ থেকে গিয়ে আমি বি তে এসেছি, তাহলে আমি একই পথে গিয়েছি, একই সরলরেখা বরাবর গিয়েছি। সেক্ষেত্রে কি হচ্ছে, এ থেকে বি তে গিয়ে এসেছি কত? দূরত্ব হচ্ছে 2 মিটার। এক্ষেত্রে সরণও হবে কত? 2 মিটার। তাহলে এক্ষেত্রে সরণ আর দূরত্ব সমান হতে পারে। মানে সরল রৈখিক পথে আমি যদি একটা নির্দিষ্ট সরল রৈখিক পথে একই অভিমুখে আমি যে অভিমুখে আমি যাচ্ছি, দূরত্ব ডিস্টেন্স যে অভিমুখে যাচ্ছি সেই অভিমুখে যদি আমি যাই, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে? সরণ আর দূরত্ব সমান হবে। কিন্তু যদি আমি ধরো এই পথে গেলাম, আবার এই একই পথে আমি আবার ফিরে এলাম, এইখান এ থেকে বি তে গেলাম, আবার বি থেকে এ তে এলাম, তাহলে সেক্ষেত্রে আমার দূরত্ব কত হবে? সেক্ষেত্রে আমার দূরত্ব হয়ে যাবে, সেক্ষেত্রে দূরত্ব হয়ে যাবে 2 যুক্ত 2 = 4 মিটার। মানে এ থেকে বি তে গেলাম কত? 2 মিটার, আবার বি থেকে এ তে গেলাম কত? 2 মিটার। তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করলাম? 2 2 4 মিটার। কিন্তু এক্ষেত্রে সরণ কত হবে? সরণ হবে 0। এক্ষেত্রে সরণ কত হবে? সরণ হবে 0। কেন না, সরণে বলেছে যে আমি যে অভিমুখে যাব, আমি হচ্ছে যেখান থেকে চলা শুরু করব, আমি যদি আবার ঘুরে এসে যতটাই দূরত্ব অতিক্রম করি না কেন, আমি যদি আবার সেই পয়েন্টেই ফিরে আসি,
তাহলে সেক্ষেত্রে সরণ কত হবে? শূন্য হবে। তাহলে এক্ষেত্রেও সরণ কত হবে? যেহেতু এখান থেকে শুরু করে এখানে গিয়েছিল, আবার ঘুরে এখানে এসছে, তাহলে কি যেখান থেকে শুরু করে সেখানে আবার ফিরে এসছে, তাহলে এক্ষেত্রে তার সরণ কত হবে? শূন্য। তাহলে দূরত্ব অতিক্রম করলেও সরণ শূন্য হতে পারে। এটাও পরীক্ষা অনেক সময় পড়ে যে আমরা দূরত্ব অতিক্রম করলেও সরণ কি শূন্য হতে পারে? উত্তরটা হবে হ্যাঁ, হতে পারে। কোন ক্ষেত্রে? না, আমরা যখন একই সরলরেখায় একটা দূরত্ব অতিক্রম করার পর আবার যদি সেই যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি, সেক্ষেত্রে তার সরণ শূন্য হতে পারে। আর কি কি হতে পারে? ধরো আমি একটা বৃত্তাকার পথে, এটা একটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথে ধরো আমি এইখান থেকে যাত্রা শুরু করেছি, এ থেকে যাত্রা শুরু করেছি, এ থেকে যাচ্ছি, ঘুরে যাচ্ছি, এ থেকে যাচ্ছি, এ থেকে যাচ্ছি, ঘুরে যাচ্ছি, আবার সেই এতে পৌঁছালাম। তাহলে এক্ষেত্রেও কি হলো? এখান থেকে ঘুরে 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 এসে আমি আবার এতে পৌঁছালাম। তাহলে এক্ষেত্রেও আমার কি হবে? যেহেতু যেখান থেকে শুরু করেছিলাম আবার ঘুরে আমি সেখানেই এসেছি, তাহলে এক্ষেত্রেও সরণ শূন্য হবে। কিন্তু এক্ষেত্রে দূরত্বটা থাকবে, সেটা অতিক্রম করেছে, দূরত্ব কত? এক্ষেত্রে দূরত্ব তার কত হবে? এই একটা সার্কেলে ঘুরলে তার দূরত্ব কত হবে? কত দূরত্ব অতিক্রম করবে? না, ওই সার্কেলটা পরিধি যা, মানে তার সার্কামফারেন্স যা, অর্থাৎ এক্ষেত্রে তার পরিধি কত হবে? 2πr। তাহলে এক্ষেত্রে তার দূরত্ব হবে 2πr। আর কিন্তু এক্ষেত্রে তার সরণ হবে কত? সরণ হবে সেই শূন্য। যেহেতু তোমার যেখান থেকে শুরু করেছে সেখানেই আবার ফিরে এসে, তাই সরণ শূন্য। তাহলে দূরত্ব আর সরণের মধ্যে আমরা একটা সম্পর্ক আমরা একটা বলতে পারি। সেটা কি? না, দূরত্ব সবসময়ের জন্য সরণের থেকে বেশি হবে। কেন বেশি হবে? তার কারণ হচ্ছে কি না, সরণ হচ্ছে যে পথ আমি অতিক্রম করলাম তার সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব যেটা হবে সেটাই হচ্ছে সরণ। তো সেই জন্যে দূরত্ব সবসময় সরণের থেকে কি হবে? বড় হবে। এবং দূরত্ব সরণের সঙ্গে সমানও কিছু ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে? তো সেই জন্যে আমরা ওটা বলবো যে দূরত্ব সরণের থেকে বেশি হবে, এবং অনেক সময় আবার দূরত্ব বেশি হতে পারে, আবার তার সমান হতে পারে। যেমন এই ক্ষেত্রে সমান হলো, এখান থেকে একই ডিস্টেন্স গেল, তাহলে সেক্ষেত্রে সমান হলো। আর কি হতে পারে? না, সরণ হচ্ছে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার শূন্য হতে পারে। সরণ শূন্য কি কি কারণে হতে পারে আমরা তো বলেই দিয়েছি। যে অবস্থান থেকে শুরু করেছে সেই অবস্থানই হলে, বা যেখান থেকে শুরু করেছে আবার যদি ঘুরে সেখানে আসে সেক্ষেত্রেও সরণ শূন্য হতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, অর্থাৎ কখন সরণ ধনাত্মক হয় আর কখন সরণ ঋণাত্মক হয়। এই ব্যাপারটা নিয়ে আমাকে অনেকেই স্টুডেন্ট প্রায়ই এটা প্রশ্ন করতো যে আরেকবার বলে দিন। তো এটা আমি তোমাদেরকে আগেরবার খুব ভালো করেই বলে দিচ্ছি, যাতে সহজে এরপরে আর ওইটা বুঝতে অসুবিধা হবে যে কখন সরণ পজিটিভ হচ্ছে কখন নেগেটিভ হচ্ছে। তো এটা দেখো খুবই সিম্পল ব্যাপার। তো আমি ধরো আমার থেকে আমি সামনে সোজা হাঁটছি, তাহলে আমার অভিমুখটা কোন দিকে হচ্ছে? সামনের দিকে হচ্ছে। আমার অভিমুখ সামনের দিকে হচ্ছে। আমি ধরো আবার এটা আমি পিছনের দিকে ঘুরে হাঁটলাম, তাহলে কি হচ্ছে? আমার আসার পথটা কিন্তু সামনের দিকে, কিন্তু আমার মুখটা আছে পেছনের দিকে। তাহলে এক্ষেত্রে আমার যখন সামনের দিকে মুখ থাকবে, এটাকে আমরা যদি পজিটিভ সরণ ধরি বা ধনাত্মক সরণ ধরি, আমি আবার পেছনের দিক করে যদি আমি হেঁটে হেঁটে পিছিয়ে আসি, তাহলে এটাকে আমি বলবো ঋণাত্মক সরণ বা নেগেটিভ সরণ। এটা খুবই সিম্পল ব্যাপার যে আমার অভিমুখের পরিবর্তন হলে একটা অভিমুখের একই পথে আমি যদি যে অভিমুখে আসি তাকে যদি পজিটিভ ধরি, সেই পথে যদি আমি আবার এসে যদি সেটা উল্টো দিকে মুখ করে আসি, তাহলে সেটা কি হবে? নেগেটিভ সরণ। কিন্তু দূরত্ব হচ্ছে কি না, দূরত্ব তোমার সব সময়ের জন্যই পজিটিভ হবে, দূরত্ব কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে দূরত্ব সময় পজিটিভ হবে, শূন্য হতে পারে। আমি যদি না কোথাও যাই এক জায়গায় দাঁড়িয়ে, সেক্ষেত্রেও শূন্য হতে পারে। তাহলে দূরত্ব আর সরণের মধ্যে যে ধরো যে পার্থক্যটা যদি আমরা মূলত বলি, দূরত্ব মানে কি আমি যে পথ অতিক্রম করবো সেটাই তার দূরত্ব। সরণ হচ্ছে কি একটা নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করবো। এই যখনই দিকের কথাটা আসে, তার মানে কি সরণে তোমার দিক উল্লেখ করা মানে দিকও থাকবে, মানও থাকবে। তাহলে সেই জন্য সরণকে আমরা একটা ভেক্টর রাশি বলবো। আর দূরত্ব হচ্ছে কি, যেহেতু শুধু কেবল তার মান হবে, তাই এটা স্কেলার রাশি হবে। এটা হচ্ছে কি ধনাত্মক ঋণাত্মক শূন্য হতে পারে, এটা কেবল ধনাত্মক আর শূন্য হতে পারে। তো এ হচ্ছে আমাদের মোটামুটি দূরত্ব আর সরণ। আমরা দূরত্ব করলে সহজেই বের করতে পারবো, সরণও বের করতে পারবো। এবারে আমরা আরেকটা যে এর পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্রুতি বা স্পিড। এটা কি বলছে? স্পিড, বা যেটাকে আমরা বলি দ্রুতি। আর এটা হচ্ছে কি দ্রুতি। দ্রুতিটা কি না, আমরা তো স্যার আমরা দ্রুতি বলতে দ্রুতি জিনিসটা কি
আবার আমরা তো আরেকটা শুনেছি কি বেগ বা গতিবেগ, আরেকটা এখানে বলে দিই, এখানে ধরো বেগ বা গতিবেগ, বেগ যেটাকে আমরা বলি ভেলোসিটি। দেখো আমি খুবই সিম্পল এই কারণে বেগ আর দ্রুতিটা বললাম, যে দ্রুতি মানেও যাওয়া, আবার ভেলোসিটি মানেও হচ্ছে যাচ্ছি। তাহলে আমার হচ্ছে কি এই দুটো আমরা জানবো কেন? আমার যদি সেই আমার সবই যাওয়া হয়, তাহলে আমার তো এই দুটো যাওয়ার কোনো প্রয়োজন নেই। কি পার্থক্য আছে না স্পিড, এটাকে কি বলা হচ্ছে স্পিড। স্পিড মানে কি, আমি ধরো দাঁড়িয়ে আছি, আমার পাশ থেকে কেউ খুব ফোর্সে বেরিয়ে চলে গেল, এটা হচ্ছে আমি তখন আমরা কি বলি যে দেখলি ছেলেটা খুব স্পিডে বেরিয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু বলি না যে সে তার হচ্ছে ভেলোসিটি তার অনেক বেশি। এই দুটো পার্থক্য কি না, স্পিড মানে হচ্ছে কি আমি লিখব দূরত্ব বাই সময়। স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছে দূরত্ব বাই সময়। ভেলোসিটি মানে কি, সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে আমি এই কারণেই দূরত্ব এদিকে সরণের দিকে লিখলাম, নিচে বুঝতে সুবিধা হবে যে দূরত্বের সঙ্গে একটা স্পিডের সম্পর্ক আছে, দূরত্ব বাই সময়, আর সরণের সঙ্গে একটা ভেলোসিটির একটা সম্পর্ক, সরণ বাই হলো সময়। তাহলে এখানে একটা জিনিস কি দেখলাম, যে আপনি তাহলে বললেন যে ধরুন এই স্পিডটা তাহলে কি হলো, স্পিড মানে হচ্ছে যেমন ধরো একটা রেলগাড়ি, একটা রেলগাড়ি যখন আমি বলি রেলগাড়ি খুব স্পিডে যাচ্ছে, একটা রেলগাড়ি খুব স্পিডে ধরো হাওড়া থেকে তোমার খড়গপুর চলে গেল, সেক্ষেত্রে কিন্তু আমি তার ভেলোসিটি বা বেগ সেখানে বলছি না। কেন? কারণ হচ্ছে স্পিড মানে হচ্ছে সে যে কোনো পথেই আসতে পারে, তাকে কোনো নির্দিষ্ট পথে আসতে হবে না। মানে একটা রেলগাড়ি ধরো তোমার যখন হাওড়া থেকে খড়গপুরে এসেছে, অনেক রাস্তা এঁকে বেঁকে চারদিক দিয়ে ঘুরে টুরে তারপরে হচ্ছে খড়গপুরে এসছে, এঁকে বেঁকে আসছে, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট দিকের কথা তার উল্লেখ করার প্রয়োজন পড়েনি। সেই জন্য আমি সেটাকে বলা হচ্ছে আমরা স্পিড। স্পিড মানে হচ্ছে তুমি গতি থাকবে তোমার, কিন্তু সেটা নির্দিষ্ট তার অভিমুখের প্রয়োজন নাই। কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে যেহেতু এখানে আমি সরণ বুঝি, এটাকে একটা নির্দিষ্ট অভিমুখে তাকে আসতে হয়, সেই জন্য হচ্ছে ভেলোসিটি। এবার কি সংজ্ঞা দুটো তোমরা সহজেই এখান থেকে সংজ্ঞা তো প্রত্যেকেই করতে পারবে, যে একক সময়ে যে সরণকে বলা হচ্ছে বেগ, আর একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা বলা হবে দ্রুতি বা স্পিড। এটা হচ্ছে দূরত্ব যেহেতু বলছি, তাহলে দূরত্ব মানেই তোমরা আগে জেনে ফেলেছো, এখানে কোনো অভিমুখের কোনো ব্যাপার নেই বা কোনো নির্দিষ্ট দিক বা এদিক কোনো কিছু বলতে হয় না, সেই জন্য দূরত্ব বা একক সময় অতিক্রান্ত দূরত্ব। আর হচ্ছে বেগটা কি হচ্ছে একক সময়ে একটা নির্দিষ্ট অভিমুখে তার যে সরণ মানেই তার একটা নির্দিষ্ট দিক থাকবে, সেটা আমরা আগে আলোচনা করে নিয়েছি। তাহলে দ্রুতি আর বেগ নিয়ে কোনো কথা কারোর আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তো এবার আমরা এখানে কিছু ধরো ইকুয়েশন, এবারে আমরা একটু বেগ সম্পর্কে আরেকটু ডিটেলসে আমরা ধরো যাব, সেটা কিরকম, যেমন ধরো যে বেগ মানেই তাহলে আমরা কি জানলাম, যে একক সময়ে আমি কতটা দ্রুত গেলাম। একক সময় মানে কি, আমরা যাবো একক সময়টা স্যার কি, আমরা আমাকে তো মুখস্থ করে কাটে একক সময় অতিক্রান্ত। আর একক সময়টা কি, একক সময় মানে হচ্ছে কি আমি একটা নির্দিষ্ট করে, যেমন ধরো 1 ঘন্টায় আমি কত গেলাম, অথবা 1 মিনিটে আমি কত গেলাম, অথবা 1 সেকেন্ডে আমি কত গেলাম, এইগুলোকে বলেছে একক সময়। মানে একটা নির্দিষ্ট সময়, যে আমি 1 সেকেন্ডে আমি ছুটে কত দূর গেলাম, 1 সেকেন্ডে আরেকজন ছুটে কত দূর গেল, তাহলে এই দুটোকে আমি যখন মিলাবো তখন দেখলাম যে আমার থেকেও বেশি দূর, তাহলে মানে ওর বেগ বেশি। এইটা হচ্ছে বা 1 মিনিটের রেসপেক্টে বা 1 ঘন্টার রেসপেক্টে, সেটা হচ্ছে একক সময়। এটা নিয়ে আর কিছু সেরকমই নেই। তো ভেলোসিটির এবার এখানে একটা প্রশ্ন আসছে, যেমন ধরো এই একটা জায়গা, আমি একটা ধরো একটা বৃত্তাকার এঁকেছি, বৃত্ত এঁকেছি, তার একটা সেন্টার আছে, সেন্টার থেকে এটাকে আমরা কি বলি, প্রত্যেকেই আমরা জানি সেন্টার থেকে এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে তার রেডিয়াস, যেটাকে আর দ্বারা বলা হয়। ধরো একটা যে কোনো ধরো একটা গাড়ি, সে এখানে দাঁড়িয়েছে, সে এখান থেকে এইখান পর্যন্ত এলো, তাহলে সে এ তে দাঁড়িয়ে ছিল, সে এ থেকে কোথায় এলো, বি তে এলো, সে এ থেকে কোথাতে এলো, এ থেকে বি তে এলো। তো এক্ষেত্রে তার বলা হতে পারে যে তার এক্ষেত্রে তাহলে তার কি বেগ এখানে ধরা হবে, কারণ এই যে পথটা, এই পথটা তো তার সরল রেখা নয়, তার গতিবেগ, তাহলে গতিবেগের তার হচ্ছে দিকের পরিবর্তন হচ্ছে, কারণ এই একরকম হচ্ছে, এইরকম একরকম হচ্ছে, এইরকম একরকম হচ্ছে। তাহলে
এই যে বেগটাকে এখানে তোমরা একটা খুব ভালো একটা নাম হয়তো শুনবে যে কৌণিক বেগ, এই কথাটা নাম শুনেছো, এটা একটু হয়তো হায়ার উঁচু ক্লাসে আছে যে কৌণিক বেগ। কেন কৌণিক বেগ? না, এ প্রতিনিয়ত দেখো কোণ করে করে চলেছে, প্রত্যেক নিয়ত একটা কোণ করে চলেছে। ধরো এই অবস্থানে আছে একটা কোণ, আবার এই পজিশনে আছে কোণ, মানে এইখানে যদি একটা কোণ হয় যেটাকে আমরা থিটা বলি, এটা যদি কোণ উৎপন্ন হয়, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, মানে সে কোণ বরাবর তার বেগ, সেই জন্য ওটাকে বলা হচ্ছে কৌণিক বেগ। এখানে কি বলা হচ্ছে? কৌণিক বেগ। কৌণিক বেগ, এটাকে কৌণিক বেগে, যেমন আমরা আরেকটা জিনিস মনে করে দিই এখানে, যে বেগকে আমরা ভি দ্বারা সূচিত করি, ঠিক আছে? বেগকে আমরা ভি দ্বারা সূচিত করি, যেমন সরণ বাই সময় বলে সরণকে যদি আমরা এস বলি তাহলে এস বাই টি বা ভি বাই টি হয়। তো কৌণিক বেগকে সেরকম আমরা এখানে ওমেগা দ্বারা বলি। ওমেগা আমরা প্রত্যেকেই জানি কৌণিক বেগ হচ্ছে ওমেগা। ওমেগা লেখা হয় কেন? ডাব্লিউ কে গোলের মতো ডাব্লিউ। তো এখানে আবার চলে আসি যে কৌণিক বেগ কেন হয়? কোণ বরাবর বেগ। দেখো এখানে কোণের উপর ডিপেন্ড করে তার অবস্থান করবে। যেমন ধরো তোমরা ভূগোল ক্লাসে হয়তো জানবে যে 1 ডিগ্রি পৃথিবীর কোণ আবর্তন করলে সে কত চলে যায়, 100 কত একটা সে কিলোমিটার সে চলে যায়, 115 কিলোমিটার কত সে যায়। তার মানে কি, এটা পৃথিবী যদি এটা হয়, তার যদি সেন্টার এটা হয়, আমি ধরো এখানে ছিলাম, এখান থেকে ধরো আমি এখানে একটা অন্য দেশে এসেছি, আমি তাহলে কত কোণে এসেছি আমি সেটা বলতে পারবো। কি করে? না, একটা হিসাব আছে যে আমার ধরো 1 ডিগ্রি কোণের জন্য আমি এত কিলোমিটার যেতে পারি, তাহলে অত কিলোমিটার আমি গেছি, কত ডিগ্রি কোণে আমি গেছি সেটা আমরা বের করতে পারি। তো এটা জিওগ্রাফিতে আমরা শিখেছি। যাই হোক, জিওগ্রাফির ব্যাপার এখানে আছে, আমরা সেখান থেকেই কাজে লেগে আমরা ধরো এখানে যে ফিজিক্সের ব্যাপারে যেটা চলে আসে। তো এখানে আমরা ধরো কৌণিক বেগ, কৌণিক বেগটা কি না, দেখো কৌণিক বেগ যেটা, এটা হচ্ছে কি, বেগ মানে কি সরণ বাই সময়, আমরা জেনেছি সরণ বাই সময় মানে হচ্ছে, এবার এখানে আমরা জানবো এখানে তার সরণ কত হচ্ছে, সে ধরো এই পথটায় আসছে, এই অংশটা এসছে, তাহলে এটাকে আমরা কি বললাম, ধরি থিটা। থিটা বাই, ধরো এখানে সময় মানে হচ্ছে কত, সরণ বাই সময়। তো কৌণিক বেগ, কৌণিক বেগ মানেও হবে সরণ বাই সময়। তা এখানে সরণটা কত হচ্ছে, থিটা, তাহলে থিটা বাই সময় হচ্ছে ধরো টি, তাহলে থিটা বাই টি যদি হয়। এবার আমরা ধরলাম যে আমরা ধরেই নিই, ধরো একটা ঘড়ির ক্ষেত্রে, ধরো একটা ঘড়ির ক্ষেত্রে আমরা যদি ধরি একটা দেয়া বা একটা ঘড়ির ক্ষেত্রে কি হয়, ঘড়ির ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত দেখি যে সেকেন্ডের কাঁটা গোল 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 করে ঘুরছে, বা মিনিটের কাঁটাও গোল গোল হয়ে পুরোটা আবর্তন হবে। এই যে ধরো আমি যদি যে কোনো একটা কাঁটাকে ধরি, কেউ যদি ধরো এই গাড়িটা এখান থেকে গোল 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 ঘুরে যদি আবার এখানে চলে আসে, সেক্ষেত্রে তার কৌণিক বেগটা কত হবে সেটা আমরা বের করতে পারবো না। আমরা প্রত্যেকেই জানি যে এই যে একটা সার্কেলের পুরো কোণ কত না, ধরো এই যে সার্কেলটা আমরা যদি পুরোটা আসি, এইটা কত কোণ হবে, এটা হবে 180 ডিগ্রি। তাহলে আবার উল্টো দিকে কত হবে, 180, তাহলে মোট কত, 360 ডিগ্রি। আমরা প্রত্যেকেই জানি যে একটা সার্কেলের হচ্ছে মোট যে সেন্টার সেটা কত কোণ করে, 360 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটা সম্পূর্ণ আবর্তনের ক্ষেত্রে যদি আমরা ভাবি, সম্পূর্ণ আবর্তনের ক্ষেত্রে থিটা হবে কত, 360 ডিগ্রি বাই টি। থিটা সম্পূর্ণ আবর্তন, সম্পূর্ণ আবর্তন। সম্পূর্ণ আবর্তনের ক্ষেত্রে এই গোলাকার অংশটা পুরোটাই ধরো, পুরোটাই আবর্তনের ক্ষেত্রে, তাহলে সে কত হলো, 360 ডিগ্রি বাই টি। তো এইখানে আরেকটা জিনিস, তাহলে আমরা এই 360কে লিখতে পারি 2 × 180 ডিগ্রি বাই টি, এটা আমরা লিখতেই পারি। 360কে জাস্ট ভাঙলাম, 2 × 180, 2 কে 180 দিয়ে গুণ করলে 360 চলে আসবে। এবার এখানে আমরা একটা মজার জিনিস করব, পাই বাই টি। এবার পাই কোথা থেকে গেল, এটাও আমাদের প্রত্যেকের জানা যে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। এটা তোমরা যারা জিওগ্রাফিতেও অঙ্ক করেছো তারাও জানো, বা এটা আমাদের প্রত্যেকেই জানা যে পায়ের মান, যেহেতু পাই সমান কত, 180 ডিগ্রি। তার মানে কি, আমি এখানে এই পায়ের মানটা বসাবো বলেই এখানে আমি 180 ডিগ্রিটা এখানে লিখেছি। তাহলে এটা হয়ে গেল। এবার আমি যদি প্রতি সেকেন্ডে, ধরো একটা ঘড়ির কাঁটা যদি গোটাটায় ঘুরে সে কত, একবার আবর্তন করলে সে কত সময় অতিক্রম করে, 60 সেকেন্ড, এটা আমরা বলতে জানি। তাহলে সেটা আমরা যদি বসিয়ে দেই সেকেন্ডের ক্ষেত্রে, 2 × পাই বাই টি এর মান কত হবে, 60। এখানে টি মানে সেকেন্ডে, টি সেকেন্ডে হচ্ছে পূর্ণ আবর্তন।
তাহলে একটা পূর্ণ আবর্তনের ক্ষেত্রে এই মানটা তাহলে কত চলে যাবে, 2 কেটে দিলে 30 π/30। তাহলে π/30 এটা একটা সমীকরণ হয়ে গেল যে ওমেগা ইকুয়ালস টু π/30। এটা কি সেকেন্ডে, মানে একটা ঘড়ির কাঁটা যদি সেকেন্ডের কাঁটা যদি পুরোটা একবার ঘুরে তার কৌণিক বেগ সে কত লাভ করবে না π/30। এবার পায়ের মান আমরা প্রত্যেকেই জানি, পায়ের মান সবাই জানি যে পাই সমান হচ্ছে 22/7 বা 3.14, এটা আমরা সবাই জানি। তাহলে সহজেই তোমরা এটা ওমেগার মানটা বের করে নিতে পারবে। এবার এটাকে তোমরা কি করবে,